আতিক সলিউশনে সবাইকে স্বাগতম। যারা একই সাথে ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে দেখছো, সবাই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস। বলে রাখা ভালো, অনার্স দ্বিতীয় বর্ষে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছো, অলরেডি একটা ইনকোর্স শেষ, কিন্তু অলরেডি একটা ইনকোর্স শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইনকোর্স শেষ হয়ে গেছে। অনেকেরই আর কি আশানুরূপ হয় নেই, অনেকেই ফোন দিচ্ছে, ভর্তি হতে চাচ্ছে, কিন্তু আসলে বলবো যে আশানুরূপ হবে না, এটাই ন্যাচারাল। হঠাৎ করেই ন্যাশনাল ভার্সিটিতে যে নিয়মটা জারি করেছে সেই তার প্রেক্ষাপটে তোমাদের হঠাৎ করেই ভালো করা আসলে একটু অসম্ভব বলবো না, একটু কষ্টকর হয়ে যায়। কারণ তোমরা তো এই নিয়মে অভ্যস্ত ছিলে না, তাই না? তো অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, তোমরা ন্যাশনালে ভর্তি হয়ে হতাশায় ভুগবে এটা কিন্তু কথা না। বা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় যেটা বলো আর কি, সেটাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এখানে অধ্যয়নরত অবস্থায় আছে, কিন্তু তোমাদের অবহেলার জন্য পুরো সিস্টেমটা একটা কেমন যেন হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় কিন্তু আসতেছে আর চলে এসেছে। অলরেডি তোমরা ভর্তি পরীক্ষা দেয় এবার 24-25 সেশনে ভর্তি হয়েছো। অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সের কথা বলি। অনার্স দ্বিতীয় বর্ষের যে মেজর 3টা কোর্স আছে তার কিন্তু মানে পেইড কোর্স কিন্তু অনেক 3-4 মাস 2-3 মাস আগেই শুরু হয়েছে। এনরোল করছে স্লো গতি। দেখা যায় যে ইন কোর্সের আগ দিয়ে কিংবা ফর্ম ফিল আপের আগ দিয়ে বা পর দিয়ে প্রচুর পড়তে হয়। কেন রে বাবা? একই কোর্স তুমি নিচ্ছ, একটু আগে নিলে কি সমস্যা? সারাটা বছর তুমি যে একজন স্টুডেন্ট সেটা তো অ্যাটলিস্ট কল্পনায় রাখতে হবে, তাই না? তুমি তো মানে বিশ্বাস করো কিনা জানি, তুমি একজন স্টুডেন্ট, কেবল অনার্স সেকেন্ডারি উঠেছে, এখনই তো তোমাকে তুমি বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ারে হওয়ার চিন্তা ভাবনা সহজেই করতে পারো না, তাই না? তো তোমাকে একটা ডিগ্রি শেষ করতে হবে, তো একটা বিএসসি অনার্স যেটাই করতেছো না, একটা অনার্স ডিগ্রি শেষ করতে হবে, ভালোভাবে শেষ করতে হবে। এখন তো ফিজিক্সে ওই উপায়টা নেই আর কি। ফার্স্ট ইয়ার পার হওয়ার পর অনেকেই তোমরা ইমপ্রুভমেন্ট এটা সেটা রেখে দিয়েছো। হ্যাঁ, তার জন্য আমি তোমাদের বলবো যে এই যে আমার যে কোর্স আছে, অনলাইন পেইড কোর্স যা আছে তোমাদের আর কি, সেটাতে কিন্তু তোমরা এনরোল করতে পারো। যারা ইউটিউব দেখছো ক্লাসটি দেখো, ভালো কথা। প্রয়োজন হলে অবশ্যই নক দেবে। যারা ফেসবুকে দেখছো তারা নক দেবে। তো আজকে আমরা যে কোর্সটা নিয়ে একটু আলোচনা করবো, জ্যামিতিক অভ্যতা আলোক বিজ্ঞান। এখানে ভালো কয়েকটা চ্যাপ্টার আছে। অপটিক্স যেটাকে বলা হয় আর কি, তার আর কি একটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অপবর্তন, ব্যতিচারের পরের চ্যাপ্টার অপবর্তন। হ্যাঁ, এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি দেখি একটু আমরা। সমতল নিঃসরণ গ্রেটিং কর্তৃক অপবর্তনের সাহায্যে আরব তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। সমতল নিঃসরণ গ্রেটিং এর সাহায্যে, এর জন্য অবশ্যই তোমাকে অবশ্যই গ্রেটিং বুঝতে হবে। তো সেটি বোঝার জন্য কি করতে হবে? হ্যাঁ, আমরা যে থিওরিটিক্যাল ক্লাসগুলো নেই, আমার কোর্সে যে ক্লাসগুলো নেই, সেখানে কিন্তু সুন্দর করে গ্রেটিং কি, গ্রেটিং ধ্রুবক কি, এ কি, বি কি, এগুলো কিন্তু আমরা দেখি আর কি। বড় এন কি, ছোট ডি কি, এগুলো সব কিন্তু আমরা পড়ি আর কি। তারপরে কিন্তু আমরা বড় প্রশ্নে যাই আর কি। দেখো, সমতল নিঃসরণ গ্রেটিং কর্তৃক অপবর্তনের সাহায্যে আরব তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। ওকে, ঠিক আছে। এখন এই গ্রেডিংটা কি করা যায়? গ্রেডিংটা তোমরা তো যে প্র্যাকটিক্যাল ল্যাব আছে, তোমরা অবশ্যই ল্যাবের মধ্যে দেখবে, কিন্তু দেখা যায় যে তোমার ল্যাবটা তো পরে হয়। কি হয়? পরে হয়। তো এর আগে মানে ধীরে ধীরে নিয়মটা চলে আসবে। সমসাময়িক সময় ল্যাব হবে, বেশি দিন নাই সেটা। ওকে, তো যাই হোক, কাগজের উপর অঙ্কিত কেউ কাগজের উপর অবিলম্বভাবে অঙ্কিত অবস্থায়, যাই হোক, একটা তোমরা একটু দেখো, এটা পড়ো। কাগজের উপর অবস্থিত, এটা একটু হবে, কারেকশন আছে, অবিলম্বভাবে হবে। আচ্ছা, ঠিক আছে। কম্পোজিট কাগজের উপর অবিলম্বভাবে অবস্থিত এ বি সি ডি একটি সমতল নিঃসরণ গ্রেটিং এর প্রধান ছেদ। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে গ্রেটিং দেখছি, গ্রেটিংটা কি? একটা ল্যাবে যদি যাও, এক টুকরা কাচের প্লেট বা একটা প্লাস্টিকের প্লেটের উপর তোমাকে দেবে, বলবে যে মাঝখানে হাত দিয়ে না, এরকম ঘষা ঘষা অবস্থা থাকবে এবং মাঝে দেখা যায় না এরকম অসংখ্য ফাটল থাকবে। অসংখ্য না বলতেছি, ওর উপরে লেখা থাকে কিছু, এরকম অনেকগুলো ফাটল। হ্যাঁ, দেখা যাবে না কিন্তু। ওকে, আর এই দুই দাগের মধ্যবর্তী জায়গাগুলো কি থাকবে? ঘষা থাকবে, অস্বচ্ছ কাজ। মনে করো যে অনেক তোমরা এই দেখেছো না, অফিসে কিংবা কোনো প্রাইভেট অফিস কিংবা বিভিন্ন জায়গায় আর কি, কি ঘষা কাজ, মানে অস্পষ্ট কাজ, ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। মানুষের অনুভূতি বোঝা যায় অনেক সময়, কিন্তু ভেতরে একটা পরিবেশ পরিস্থিতি বোঝা যায় না। ওটা হচ্ছে ঘষা কাজ। ওর মাঝখানে ধরে এরকম হালকা চিট ধরে ফাটল ফাটল মডেল করা থাকে না, এরকম ফাটল নির্দিষ্ট দূরত্ব করে, তাহলে সেটাকে বলবো আমরা গ্রেটিং আর কি। যাই হোক, এবিসিডি এটা একটা সমতল নিঃসরণ গ্রেটিং এর প্রধান ছেদ বললো। আচ্ছা, প্রধান অংশ, ঠিক
ঠিক আছে, প্রধান অংশ কিরকম আমি বলি। এখন এই যে আমি যে দাগটা দিয়েছিলাম, প্রতিটা এরকম এরকম ফাটল, এরকম ধরো এরকম এক একটা দাগ আছে, হ্যাঁ। তার মানে এই যে হলুদ লাইনগুলো এর মধ্যে দিয়ে আলো যেতে পারে, আর এই যে ব্লু অংশ যেগুলো সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমি একটু কালার করে দিচ্ছি। আর এইগুলো কিন্তু সরি কালারটা রেড, এই রেড অংশগুলো কিন্তু ঘষা, মানে এর মধ্যে আলো যেতে পারে না। ওকে, এরকম। আর কার মধ্যে যেতে পারে? এই হলুদ যে বারগুলো আছে, হলুদ যে ফাটল অংশগুলো সেগুলোর মধ্যে আলো যেতে পারে, ঠিক আছে। হলুদ দাগগুলো হচ্ছে আমার কি? ফাটল, ভালো কথা। আর রেড দাগগুলো আমাদের হচ্ছে অস্পষ্ট, ওর মধ্যে লাইট যাবে না, এর মধ্যে যাচ্ছে। তো এরকম কয়টা ফাটল নিয়েছি আমরা? এই যে এ বি, হ্যাঁ, আর সিডি, দুইটা ফাটল নিয়েছি, মানে দুইটা ড্রেনের মধ্যে পানি যাচ্ছে, মাঝখানে কিন্তু মাটি, হ্যাঁ, অস্পষ্টর মধ্যে কিন্তু পানি যাবে না। ওকে, এরকম। তারপরে আমি দুইটা ড্রেন নিয়েছি। কয়টা ড্রেন? দুইটা ড্রেন। দেখো এখানে অঙ্কন করা আছে। তার মানে গেটিংটা এইভাবে স্থাপন করেছো, ভালো কথা। এর মধ্যে দিয়ে আলো, ঠিক আছে, ফাটল। তারপরে অস্পষ্ট অবস্থা আমি বলছি কিভাবে। ওকে, ঠিক আছে। এই যে দেখো, এই যে অংশটা এর মধ্যে দিয়ে কিন্তু আলো যাবে না, এখানে অস্পষ্ট একটু অংশ, অস্পষ্টের মধ্যে আলো যাচ্ছে না। আলো কি করতেছে? এই গ্যাপের মধ্যে কিন্তু, এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু আলো যাবে। হ্যাঁ, এদিকে একটা আলো প্রশ্ন অঙ্কন করা হয়েছে, সরি এটা বড় হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। এদিকে একটা আলো প্রশ্ন অঙ্কন করা হয়েছে, এইটা একটা আলো প্রশ্ন অঙ্কন করা হয়েছে, এটা একটা আলো প্রশ্ন অঙ্কন করা হয়েছে। ওকে, এখন গেটিং এর যে গ্যাপগুলো সেটাকে বলা হয় এ। কি গুলো? গ্যাপগুলো এ, মানে যার মধ্যে আলো যেতে পারে। আর যেটা অস্পষ্ট অংশ তাকে বলা হয় বি, হ্যাঁ। এবং এ প্লাস বি, এখানে লেখা আছে দেখো, এ প্লাস বি দূরত্বে অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় অনুরূপ বিন্দু। মানে এইটার অনুরূপ বিন্দু এইটা, এইটার অনুরূপ বিন্দু আর একটা যাবে, এইভাবে হচ্ছে কিন্তু। এখন অপবর্তনের সংজ্ঞা কি ছিল? আলো যখন সূক্ষ্ম ধার ঘেঁষে যায় বা কোনো একটা, হ্যাঁ, ছিদ্র জায়গার, ছোট্ট জায়গার মধ্যে যায়, তখন যদি একাধিক তরঙ্গ যায় তখন কি হয়? উপরিপাতন ঘটে। উপরিপাতন ঘটে কোনো একটা জায়গায় অন্ধকার অবস্থা, কিন্তু কোনো একটা উজ্জ্বল অবস্থার সৃষ্টি হবে। হ্যাঁ, ব্যাচেলের সংজ্ঞা এরকম। ওকে, তো আসলে তাহলে পার্থক্যটা কি? তাহলে ব্যাচেলের অপবর্তনের মধ্যে যে পার্থক্য, এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু আমার কোর্সে পড়ানো হয়। ওকে, তার মানে আলো যখন সূক্ষ্ম ধারে ঘেঁষে যায় তখন জ্যামিতিক ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। দ্যাট মিনস এটাকে বলে আমরা পেন আমরা, বা ইংরেজিতে বলে আমরা পেন আমরা, ছায়া প্রচ্ছায়ার সৃষ্টি হয়। মানে ছোপ ছোপ অন্ধকার, ছোপ ছোপ দাগ, উজ্জ্বল অবস্থা, এরকম অবস্থার সৃষ্টি হবে, তাকে বলবো আর কি অপবর্তন। আরো বলে রাখা ভালো, মুখ্য তরঙ্গের উপরিপাতনে হয় ব্যতিচাপ, আর গৌণ তরঙ্গের উপরিপাতনে হয় কিন্তু অপবর্তন। ওকে, আচ্ছা, যাই হোক, এর মধ্যে আলো যাবে, ভালো কথা। চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, চিত্রে কি আছে? চিত্রে কি আছে? আলো যাচ্ছে, ভালো কথা। এখন পর্দায় যদি দেখো, পর্দা যদি এই পাশে যদি পর্দা রাখো, এখানে পর্দা রেখেছো, ভালো কথা। তো সোজাসুজি যেগুলো যাবে, ভালো, যে সেগুলো যাবে, যেগুলো সেগুলো মিলিত হয়ে একটা জায়গায় মিলিত হয়ে সেখানে কেন্দ্রীয় উজ্জ্বল গঠিত করবে, কেন্দ্রীয় উজ্জ্বল গঠন করবে। হ্যাঁ, এই যে দেখুন ও বিন্দু দিয়ে দিয়েছে আমাদের, ও বিন্দু। এখানে কিন্তু যদি ডাইরেক্ট আলো চলে যাচ্ছে, এই জায়গায় মিলিত হয়ে কেন্দ্রীয় উজ্জ্বল গঠন করলো। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল গঠন করলো, কিন্তু আর কোথায় কি হবে? আমার আর কোথায় কি হবে সেটা নিয়েই হচ্ছে চিন্তা, বা সেটা নিয়েই কার্যক্রম। ওকে, তো বর্ণনার মধ্যে থাকবে কিন্তু যে আলো যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে যে যদি সমদশায় মিলিত হয়, ও বিন্দুতে মিলিত হয়, তাহলে কি উৎপন্ন হবে? সেটা কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি হবে। এখন যদি দেখো আলোগুলো এই কর্নার থেকে, জাস্ট একটু থিঙ্ক করো, এগুলো হবে তো, হ্যাঁ, শুধু যে সোজাসুজি যা আলো যাবে তা তো না বাবা। এই কর্নার থেকে যে আলোগুলো যাচ্ছে, একটু আমি অন্য কালার করে নিচ্ছি, এই করে নিলাম, ঠিক আছে। এই যে এই কর্নার থেকে আলোগুলো যাচ্ছে, এই কর্নার থেকে আলোগুলো যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এগুলো এইদিকে যাবে, এইদিকে যাবে, বিভিন্ন জায়গায় যা মিলবে। আচ্ছা, মিলনের জন্য কি করতে হবে? মিলনের জন্য একটা উত্তল লেন্স লাগবে, মাঝখানে একটা উত্তল লেন্স দিয়ে দিল, ঠিক আছে। এটা একটা জায়গায় যে মিললো, মিললো, হ্যাঁ, ওখানে কি হবে? ওটাকে বলো পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। হতে পারে উজ্জ্বল, হতে পারে অনুজ্জ্বল, কাজটা কিন্তু এটাই। কোন শর্তে উজ্জ্বল হবে, কোন শর্তে অনুজ্জ্বল হবে, এটাই শুধু আমাদের আলোচনা করা, আর কিছু না। আর মূল কনসেপ্টটা কোথা থেকে আসবে? ইয়াং এন্ড ডিজিট পরীক্ষার ব্যতিচার। যদি
পথ পার্থক্য কি হয় n ল্যামডার সমান হয় তাহলে সেটাকে বলবো উজ্জ্বল ডোরা। যদি পথ পার্থক্য 2n + 1 ল্যামডা বাই 2 হয়, হ্যাঁ, সেটাকে বলবো আমরা কি অনুজ্জ্বল বা অবোম, ওকে, বা অন্ধকার। এই কিন্তু আমার আগে কিন্তু আমি বলে দিলাম, ওকে, এখানে জাস্ট শুধু বর্ণনা করা হয়েছে। এর পরের পেজে আমি একটু যাই। দেখো কি বলেছে এর পরের পেজে, এরকম একটা বর্ণনা আছে যে এক বর্ণের, হ্যাঁ, মনোক্রোমেটিক লাইট হতে হবে। কি হতে হবে? মনোক্রোমেটিক লাইট, ওকে। এক বর্ণের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি সমতল তরঙ্গমুখের গেটিং এর উপর অবিলম্বভাবে আপতিত হলো, ভালো কথা। এর অধিকাংশ রশ্মি সোজা, অপরিবর্তিত না হয়ে সোজা যাবে, ভালো কথা, উত্তল লেন্সের এক পর্দায়। হ্যাঁ, এই দেখো সোজা যাবে, কিন্তু এখানে কিন্তু সেই চিত্রটা নাই। সোজা যে সেখানেও একটা উত্তল লেন্স লাগবে, হ্যাঁ, উত্তল লেন্স কর্তৃক ও বিন্দুতে মিলিত হবে, আমি যেটা দেখিয়েছিলাম, ওকে। ও বিন্দুতে মিলিত হয়ে অভিসারী, মানে একসাথে মিলিত হলে কি করে সেটাকে বলে অভিসারী বিন্দুতে সৃষ্টি করবো, সেখানে কেন্দ্রীয় চরম বিন্দু হবে। কি বিন্দু রে বাবা? কেন্দ্রীয় চরম বিন্দু। এখন ওই ছিদ্রের প্রস্থ খুবই কম হতে হবে। আমাদের দরজার মধ্যে যদি আলো যায় তাহলে তো অপবর্তন হবে না, হ্যাঁ, অপবর্তন হবে না। এই যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কি হতে হবে, যে যখন জায়গাতে আলোটা যাবে সেই আলো সেই দূরত্বটা, সেই গ্যাপটা কার কোথাও সমান হতে হবে, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার কাছাকাছি বা সমান হতে হবে, তাহলে এই ঘটনাগুলো ঘটবে কিন্তু, ওকে, ঠিক আছে। এখন এরপরে দেখো কি বলেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা আমি বর্ণনা করলাম যে এই কর্নার থেকে যে বেঁকে বেঁকে যে রেখাগুলো যাচ্ছে সেগুলোর মধ্যে কি আছে, অবশ্যই পথ পার্থক্য আছে। কারণ দেখো এই যে এই যে রেখাটা, এখান থেকে যে রেখাটা, এখান থেকে যে রেখাটা, এদের প্রত্যেকটা দৈর্ঘ্য আলাদা আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা দৈর্ঘ্য আলাদা আলাদা, কারণ স্টার্টিং পয়েন্ট ভিন্ন, স্টার্টিং পয়েন্ট ভিন্ন, ওকে। কোনটা এখান থেকে শুরু হয়েছে, কোনটা নিচ থেকে শুরু হয়েছে, অবশ্যই পথ পার্থক্য আছে, হ্যাঁ, দুটোর মধ্যে দৈর্ঘ্যের কম বেশি আছে এবং দশা পার্থক্য আছে। এটাই হচ্ছে আমার কাজ হবে, হ্যাঁ, পথ পার্থক্য এবং দশা পার্থক্য কিভাবে কি করা যায়, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে দেখো এটা এটা পি বিন্দুতে কি হতে পারে, পি বিন্দু উজ্জ্বল নাকি অন্ধকার, এটা নির্ভর করবে আলোক তরঙ্গ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে নাকি এই যে ব্যতিচার। দেখো তাহলে অপবর্তন কিন্তু এক ধরনের ব্যতিচার, অপবর্তন কিন্তু এক ধরনের ব্যতিচার, ওকে। নেক্সট স্লাইডে আমরা দেখবো, দেখো আমরা পথ পার্থক্য করেছি। দেখো এই যে এই এ বিন্দু থেকে এই রেখাগুলো আমি একটু অঙ্কন করছি। ধর এ থেকে এরকম গেছে, এরপর নিচের বি থেকে এরকম গেছে, একটা জায়গায় মিলিত হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এখানে মিলিত হয়েছে। তারপরে হচ্ছে এটা এরকম গ্যাপ, তারপরে বির পরে সি, এই বিন্দু সি, সি থেকেও মিলিত হয়েছে, ঠিক আছে। এরপরে ডি, ডি থেকেও মিলিত হয়েছে, এইগুলো জায়গায় সবাই মিলিত হয়েছে, এটা হচ্ছে পি বিন্দু, হ্যাঁ। তাহলে দেখো এটা অবশ্যই পথ পার্থক্য। তো এইখান থেকে একটা লম্ব অঙ্কন করো যাতে এইটা এইটা এই বাহু সবগুলো কি হয়, সমান হয়, এবং এই যে পার্থক্যগুলো এইটুকু 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 আমাদের কি রে বাবা, পথ পার্থক্য। কি পার্থক্য? পথ পার্থক্য। দুটো রেখার মধ্যে পথ পার্থক্য একই আসবে, এটার সাথে এটা যা হবে, এটার সাথে এটা তা হবে, এটার সাথে এটাও তাই হবে আর কি, তাছাড়া কিন্তু আসলে হয়, ওকে। এইগুলো কিন্তু আমাদের পথ পার্থক্য। তাহলে আমি যদি মুছে দিই এখন সবকিছু, তাহলে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজের মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাচ্ছে? ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। আমি তোমাদের বোঝাচ্ছি, এটা একটা ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। দেখো কয়টা ত্রিভুজ, 1 2 3 4, সরি 1 2 3 তিনটা ত্রিভুজ হচ্ছে, ওকে। এখন তুমি নিয়েছো সিএম, তার মধ্যে পথ পার্থক্য সিএম। এম কি? এই যে আমি লম্ব অঙ্কন করেছি এই বিন্দু থেকে, হ্যাঁ, এই ডিএইচ এর উপর লম্ব অঙ্কন করেছি, সেটা হচ্ছে এএন, এএন। আর এই বিন্দুগুলো আমি নাম দিয়েছি কি, এল এম এন, এল এম এন। আচ্ছা, এখন তুমি সিএম বলতে, আচ্ছা সিএম মানে কি রে বাবা? সিএম মানে হচ্ছে এইটুকু পথ পার্থক্য। কোন রেখার মধ্যে কোন রেখা? এ এবং সি বিন্দু থেকে, এ এবং সি, এ এবং সি। তুমি এ রেখা কল্পনা করতেছো আর সি রেখা কল্পনা করতেছো। দেখো আঁকা হচ্ছে আমি, এটাই কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। চিত্র দিয়ে দিলাম, বর্ণনা করে নিলে তো আমি বলে দিলাম হয়ে গেল, হবে না, এটা বোঝাতে হবে। তাহলে এটা আমি এখন চিন্তা করব, আমি এই বাকিগুলো চিন্তা করছি না, ওকে, ঠিক আছে বাবা, বাকিগুলো চিন্তা করছি না আমি, ওকে, ঠিক আছে। এখন এই এ থেকে এই রেখা পি আর সি থেকে পি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সিএম, সিএম। এইটা কোন কত রে বাবা? এটা অপবর্তন কোণ থিটা। এই কোণ থিটা, এই কোণ থিটা, সব কোণই এখানে থিটা। ইভেন সোজা রেখার সাথে যে এটা কোণ উৎপন্ন করেছে এটাও থিটা, ঠিক আছে। তাহলে এইদিকে আমরা না যাই, আগে ওইদিকে না যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই কোণ হচ্ছে থিটা। তাহলে আমি সাইন থিটা নেই, সাইন থিটা, এটা কি রে? থিটা, সাইন থিটা মানে কি? এটা যদি থিটা হয়, সাইনের বিপরীত বাহু, এটা তো লম্ব,
সাইন সূক্ষ্মকোণের বিপরীত ভাগকে বলা হয় লম্ব। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সিএম ডিভিশন লম্বভাগ কি অতিভুজ, লম্বভাগ অতিভুজ। এটা যদি এই লম্ব, এটা যদি লম্ব হয়, অতিভুজ কি এসি, অতিভুজ এসি, তাহলে এসি দ্যাট মিনস সিএম ইকুয়াল টু এসি সাইন অফ থিটা। এই যে এখানে বের করেছি। আর এসি মানে দেখো, এসি মানে কি এ সি, এইটুকু এ এইটুকু বি, এসি মানে হচ্ছে এ প্লাস বি, এসি মানে এ প্লাস বি। তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে লিখতে পারি সি এম ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সাইন অফ থিটা। তাহলে পথ পার্থক্য কিন্তু কি হলো সি এ প্লাস বি। ওকে, একইভাবে তুমি বি এবং ডি, বি এবং ডি, এ এবং সি একটা একটা অল্টার করে। কারণ কি দেখো, এ এবং সি মাঝটা তো গ্যাপ, মাঝটা তো তোমার আলো যাচ্ছে না, তাই না? এ সি তারপরে কি বি ডি, বি কোনটা বি, বি ডি। ওকে, তো যে কোনো যে রেখাগুলো তুমি নাও না কেন, যে রেখাগুলো থাকছে, হ্যাঁ, যেখান থেকে দেখা যাবে, ওকে, মাঝখান দিয়ে তো এই মাঝখান দিয়ে তো আলো যাবে না, তাই না? যেখান থেকে যাচ্ছে, এখান থেকে আলো এদিকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে। তো এখানে পরবর্তী কি দিয়েছে, বিডির জন্য দিয়েছে, বিডি অনুরূপ বিন্দু, মানে প্রত্যেকটা অনুরূপ বিন্দুর জন্য আর কি। হ্যাঁ, অনুরূপ বিন্দুর জন্য আমরা গ্যাপগুলো বা পথ পার্থক্য নিচ্ছি। তাহলে বিডি এর জন্য কি হচ্ছে পথ পার্থক্য, ডিএন মাইনাস বিএল। আবার আমি মুছে দিচ্ছি, বিডি এতক্ষণ বিডি, বিডি এর মধ্যে পথ পার্থক্য কি হবে বাবা, ডিএন মাইনাস ডিএল। মোট কথা তো আসলে এই যে বিডি, হ্যাঁ, এখান থেকে এইটুকু গেছে, এখান থেকে এখানে গেছে, তারপরে এখান থেকে লম্বা মোট হয়েছে যেটুকু হয়েছে আর কি। তারপরে এখানে পথ পার্থক্য একটা ছিল, এখানে একটা ছিল, হ্যাঁ, এখানে একটা ছিল। দেখো একটু দেখো, যখন দুইটার মধ্যে পথ পার্থক্য থাকে, আচ্ছা বি থেকে তুমি গেছো, ডি থেকে তুমি গিয়েছো, ঠিক আছে, এই যে দেখো বিএল এইটুকু, বিএল, তাহলে এখানে একটা পথ পার্থক্য আছে মূলটার সাথে, সব কিন্তু মূলটার সাথে হিসাব হবে। এখানে একটা পথ পার্থক্য আছে, আর ডি থেকে যখন তুমি শেষ পর্যায়ে গেছো সেখানে একটা পথ পার্থক্য আছে। তাহলে এখানে দুইটা পথ পার্থক্য, দুইটা পথ পার্থক্য কি হবে, বিয়োগ হবে, বললাম না বিয়োগ হবে একটা সাপেক্ষে আরেকটা। তাহলে ডিএন বিয়োগ বিডি। ওকে, প্রথমে যখন আমরা শুরু করেছিলাম এ এবং সি বিন্দুর জন্য, এ এবং সি বিন্দুর জন্য, এই বিন্দুতে এ এবং সি বিন্দুর মধ্যে পথ পার্থক্য ছিল একটা, কয়টা, একটা, কারণ এ থেকে ডাইরেক্ট চলে গেছে, এখানে কোনো পথ পার্থক্য নাই। কিন্তু বি থেকে যখন শুরু হয়েছে তখন এর সাপেক্ষে বি এর পথ পার্থক্য আছে, এর সাপেক্ষে সি এর পথ পার্থক্য আছে, এর সাপেক্ষে ডি এর পথ পার্থক্য আছে। দুইটা এর সাপেক্ষে চিন্তা করতে হবে। তাহলে ডিএন ডিবি। ওকে, ভালো কথা। এই দুটো মাইনাস করলে কি আসে, হ্যাঁ, এই দুটো মাইনাস করলে একটা কি আসবে, হ্যাঁ, তুমি একটা দূরত্ব আসবে। এখন তুমি ডিএন এক্সট্রা করে হিসাব করবে, আর হচ্ছে বিএল এক্সট্রা করে হিসাব করবে। ডিএন কেমন আমি আবার দেখাচ্ছি, দেখো ডিএন, এটা তুমি নির্ণয় করো, কিভাবে নির্ণয় করবো আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, ডিএন আমি এখানে অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে। সেখানে ওই সাইন থিটা অ্যাপ্লাই হবে, আর কিছুই না, নাথিং বাট। এই জিনিসটা শিখলেই কিন্তু পুরো কাজটা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। দেখো ডিএন, আচ্ছা ডিএন, দেখো এইখান থেকে তোমার এটাও সাইন থিটা, এটাও সাইন থিটা হবে। এখান থেকে তুমি সাইন থিটা নাও, হ্যাঁ, ডিএন এটার জন্য এই ডিএন কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি। সাইন থিটা, এই অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা অ্যাঙ্গেলই কি থিটা। তো সাইন থিটা মানে কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব কি ডিএন, আর অতিভুজ কি, এই যে এখান থেকে যদি শুরু করো তুমি, কতটুকু হবে, এ প্লাস বি প্লাস এ, হ্যাঁ, তাহলে তোমার কোনটা হবে সবকিছু হিসাব করবে কিন্তু এটা থেকে, কোথা থেকে, এ থেকে। তাহলে এর সাপেক্ষে তুমি সি নির্ণয় করতেছো, এর সাপেক্ষে ডি নির্ণয় করতেছো, এর সাপেক্ষে কি নির্ণয় করতেছো, বি নির্ণয় করবা, তারপরে বি থেকে ডি বিয়োগ করবা। এটা একটু শর্টে করা হয়েছে, কিন্তু কি করা হয়েছে, শর্টে করা। তাহলে এর সাপেক্ষে ডি কত, তাহলে ডিএন ডিভিশন, হ্যাঁ, এডি। আচ্ছা, ডিএন সমান সমান কি, এ ডি সাইন অফ থিটা। হ্যাঁ, তাহলে ডিএন মানে কি দেখো তো বাবা, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ডি। হ্যাঁ, তাহলে এ বি এ, হ্যাঁ সরি এডি, হ্যাঁ এডি। তাহলে ডিএন ইকুয়াল টু এডি মানে কি পুরোটা, এ প্লাস বি প্লাস এ সাইন অফ থিটা হয়ে গেল। ঠিক একই ভাবে তুমি নির্ণয় করবা সাইন অফ থিটা ইকুয়াল টু, হ্যাঁ, এই যে কার জন্য, এটা হয়ে গেল ডি বিন্দুর জন্য। এখন বি বিন্দুর জন্য, তাহলে বি এর সাপেক্ষে কত হবে, এটা এ, এটা বি, হ্যাঁ, তো বিএল কি, এই যে এইটুকু, কিভাবে, সাইন থিটা ইকুয়াল টু
এই কোণটা থিটাই, তাই না? এই ছোট যে কোণটা থিটা, সাইন থিটা কোণটা কি হবে? বিএল ডিভিশন কি? এবি, ডিভিশন এ বি, এই যেটুকু, হ্যাঁ, এ থেকে বি পর্যন্ত। আবার দেখো ভালো করে, হ্যাঁ, তারপর এটা বড় করে দেখাই আমি, এই যে এটা, এই 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 ছোট্ট ত্রিভুজটা বিএল ইকুয়াল টু এ বি, এ বি মানে কত? এ। তাহলে বিএল ইকুয়াল টু কত? এ সাইন অফ থিটা। দেখো এ সাইন অফ থিটা আর এইটা দুটা বিয়োগ করলে কি হবে? বি এবং ডি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য হবে। সেটা কথা হয়ে গেল। দেখো তো, বিয়োগ করে যদি কাটাকাটি করো তাহলে হবে এ প্লাস বি সাইন থিটা। মানে প্রত্যেক ক্ষেত্রে পথ পার্থক্য কি হবে? এ প্লাস বি সাইন থিটা, এ প্লাস বি সাইন থিটা। যদি তাই হয়, এটি আমাদের হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্য যদি এন ল্যামডার সমান হয়, আমি কি বললাম? পথ পার্থক্য যদি এন ল্যামডার সমান হয় তাহলে কি হবে? উজ্জ্বল। এই যেখানে বলা আছে দেখো, এটা কোথা থেকে শিখেছি আমরা? যেহেতু এটা ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার এক ধরনের, হ্যাঁ, মুখ্য না, উপরে গণতরঙ্গের উপরিপাতনের কি ফলে সৃষ্টি কি হয়, বা ব্যতিচারের ফলে কি সৃষ্টি হয়? অববর্তন। তাহলে এন ল্যামডার সমান হবে। আর যদি অবমের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে চরম বা উজ্জ্বল বলে, আর এখানে বলে অবম বা অন্ধকার, যেটাই বলো না কেন, ক্ষেত্রে 2n + 1 λ/2 এর যদি সমান হয় তাহলে সেটা, যদি এটার সমান হয়, এন ল্যামডার সমান হয়, তাহলে কি করতে হবে? ল্যামডা তো জানি না, তাই না? এন ল্যামডার সমান হয় তাহলে কি? উজ্জ্বল। আর যদি এটা সমান হয় সেটা অনুজ্জ্বল বা অন্ধকার বা অবম। যাই হোক, এন এর মান 0, 1, 2, 3 ইত্যাদি বসানো যায়। এই তো। এখন কথা হচ্ছে যে এখানে কিছু আলোচনা আছে, পরে আলোচনা করে বলতে হবে যে এই সূত্র থেকেই, হ্যাঁ, তোমার কি করা যায়? এই সূত্র থেকে তোমার আমাদের কি করা যাবে? যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। আলোচনাগুলোকে কি, এই যে একটু দেখো যে কোথায় আছে এগুলো, এগুলো একটু জানতে হবে আলোচনাগুলো। আর কিছুই না রে বাবা। দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য চরম বিন্দু, n ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে কি হবে? চরম বিন্দু পাওয়া যাবে। আর n ইকুয়াল টু যদি +-1 বসাও, কারণ দুই পাশেই তো সৃষ্টি হবে, এটা কেন্দ্র ও, হ্যাঁ, এই পাশেও একটা উজ্জ্বল ডোরা, উজ্জ্বল, এই পাশে কেন্দ্রের উপরে উজ্জ্বল অন্ধকার থাকবে, নিচে অন্ধকার থাকবে। n ইকুয়াল টু +-1, +-2, +-3 ইত্যাদি যদি বসানো যায়, হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় চরম, হ্যাঁ, এগুলো এই তথ্যগুলো তোমার দিতে হবে। ওকে। আবার এই যে এখন দেখো একটা চরম, কেন্দ্রে চরম, কেন্দ্রে কি? চরম, তারপরে অবম, অন্ধকার, কেন্দ্রে চরম, অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, এইভাবে যাবে। তার মানে দুইটা চরমের মধ্যবর্তী কি থাকে? একটা অবম। দুইটা চরমের মধ্যবর্তী থাকে একটা অবম। আচ্ছা, তাহলে অবমের শর্তে যেটা, ওই যে 2n + 1 λ/2, ওইখানে একটা n বসালে একটা মান পাবা, আর চরমের শর্তে n বসালে একটা মান পাবা। এখানে সাধারণভাবে এগুলো উল্লেখ করা আছে। ওকে, আর কিছুই না রে বাবা। আর গ্রেটিং এর ক্ষেত্রে যেহেতু n ইকুয়াল টু, হ্যাঁ, গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্য যদি রেখার সংখ্যা n হয়, n ইকুয়াল টু 1/a + b বলে, এটা গ্রেটিং ধ্রুবক, হ্যাঁ, গ্রেটিং ধ্রুবকের উল্টো রাশি হচ্ছে n হিসাবে লেখা হয়। তখন আর কি আমাদের কি বলে যে সাইন থিটা এবং অনেকগুলো তো, হ্যাঁ, n তম ডোরা যেহেতু হবে, কি n তম ডোরা যেহেতু হবে, তাহলে হ্যাঁ, কি বলা যাচ্ছে এখানে একটু মিসিং আছে। তাহলে এই যে a + b sin থিটা ইকুয়াল টু n ল্যামডা যে হচ্ছে, তাহলে a + b এর বদলে কত লেখা যাবে? 1/n। a + b এর বদলে কত লেখা যাবে? এই যে এখান থেকে তারাই গুণ করি, হ্যাঁ, তাহলে a + b ইকুয়াল টু 1/n। তো এখানে এটা বসা দিলে কি হবে? 1/n sin অফ থিটা, হ্যাঁ, n মানে n-তম যদি ডোরা হয়, ইকুয়াল টু n ল্যামডা, হ্যাঁ, ওকে, n ল্যামডা। দেন এখান থেকে আর গুণ করলে সাইন অফ থিটা n ইকুয়াল টু n ল্যামডা, এরকম করে লেখা যেতে পারে। এই সূত্র থেকে যদি, এটা একটা প্র্যাকটিক্যাল, তো এই সূত্র থেকে যদি ল্যামডা বের করা যায় তাহলে সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এই তো অবস্থা, তাই না? তো মোট কথা যে আসলে কিছুই না, ওই দুটো শর্ত, জাস্ট পথ পার্থক্যটা বের করে শর্তটা আলোচনা করবো। আর n এর মান, চরমের সূত্র যদি বসাও n ইকুয়াল টু 0, এই ব্যাখ্যাগুলো আমি বলে দিই, এই ব্যাখ্যাগুলো তুমি নিজেই লিখতে পারবা। এই যে একটা সূত্র a + b, হ্যাঁ, সাইন থিটা বলবো, স্যার বুঝলাম না, হ্যাঁ, এইখানে যদি n ইকুয়াল টু 0 বসাও, কেন্দ্র পাবা, n ইকুয়াল টু 1 বসাও, তাহলে তারপরে কেন্দ্রের পরে যে প্রথম চরম, হ্যাঁ, সেগুলো পাবা আর কি। এই যে যেমন ধরো কেন্দ্রীয় চরম বিন্দু পাওয়া যাবে, তারপরে +-1 এগুলো বসালে পারে, ইত্যাদি বসালে তোমার কি পাওয়া যাবে? এখানে লেখা আছে কেন্দ্রীয় চরম ইত্যাদি বিন্দুর উভয় পাশে চরম বিন্দুর অবস্থান পাওয়া যাবে। মানে কেন্দ্রীয় চরমের উভয় পাশে যে চরম আছে সেগুলো পাওয়া যাবে স্বাভাবিক। এর মান তো ফিক্সড করা নাই, 0, 1, 2, 3 বসাবা। এখন
চরমের সূত্রে তুমি যখন বসাবা তখন সব চরম হবে বা উজ্জ্বল হবে। কিন্তু কত করে উজ্জ্বল পাচ্ছ? কেন্দ্রে পাচ্ছ n = 0 বসালে, n = 1 বসালে, কেন্দ্র থেকে এটা কেন্দ্র, হ্যাঁ n = 1 বসালে এখানে উজ্জ্বল পাচ্ছ, n = পূর্ব বসে এখানে উজ্জ্বল পাচ্ছ। এখন n = -1 বসালে কি পাবা? এখানকার উজ্জ্বল, মানে অপর কেন্দ্রের অপর সাইডে, হ্যাঁ দুই সাইডে যেহেতু মাঝখানে একটা, দুই উপরে নিচে, এগুলো বলেছে। তখন সেগুলোকে কি বলে? মুখ্য চরম বিন্দু বলা যাবে। কি? মুখ্য চরম বিন্দু। তেমনি a + b sin θ 2n + 1 λ/2, এইখানে যদি n = 0 বসা কি পাবা? এখানে n = 0 বসালে কিন্তু হ্যাঁ ওই যে অবম বিন্দু পাবে। অবম বিন্দুকে কেন্দ্র হবে না, দুইটা চরমের মধ্যবর্তী, এই যে চরম, কেন্দ্রে চরম, তারপরে উপরে একটা চরম, হ্যাঁ তাহলে n = যদি 0 বসাও কি পাবা? এই দুই চরমের মধ্যবর্তী অবম। এটা একটু বাংলাতে লিখতে হবে। n = -1 বসাও, তাহলে এই যে নিচে, কেন্দ্র থেকে নিচে, নিচে মানে কি বলতেছি? কেন্দ্রের উপর পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, ওকে হ্যাঁ আপ ডাউন বোঝাচ্ছি আমি, ওকে। তার নিচে আর একটা যে চরম, তার মাঝে অবম পাওয়া যাবে। এই কথাগুলো এখানে বলেছে। মুখ্য চরম বিন্দু, তার মানে দুটি মুখ্য চরম বিন্দুর মাঝে একটা কি থাকবে? অবম, ওকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের n তম বর্ণালীর ক্ষেত্রে অপবর্তন কোণ যদি θn হয়, তাহলে সূত্রটা ওই θn-টাকে থিটার নিচে একটা ছোট করে n দিয়ে, এটা সাবস্ক্রিপ্ট = n λ। তারপরে তো গ্রেটিং এর জন্য d আমরা বসিয়ে দিলাম, হ্যাঁ a + b এর বদলে কি বসিয়ে দিলাম? 1/n কিন্তু, ওকে। তো যাই হোক, অনেক ক্ষেত্রে এটাকে এই যে কি বলে? n = 1/d এরকম বলে। d মানে কি? a + b, ঠিক আছে। তার মানে এটা কিন্তু এভাবে লেখা যায়, d sin θ = n λ। যেভাবে লেখো এটা কিন্তু ভুল নেই, কারণ a + d মানে কি? d গেটিং ধ্রুবক, গেটিং কনস্ট্যান্ট, ওকে। এই হচ্ছে প্রশ্ন। তো ঠিক আছে, ক্লাসটি দেখবে, ভালো লাগবে আশা করি। আর যদি প্রয়োজন হয় অবশ্যই অনলাইন কোর্সে জন্য নক দেবে, হোয়াটসঅ্যাপ